হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম করছি জ্ঞানবিন্দু কেয়ারে আরো একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এই আসন্ন যারা এইচএসসি পরীক্ষা দিবে 2025 ব্যাচ এবং এখন যারা ফার্স্ট ইয়ারে আছে 2026 ব্যাচ, 2025 এবং 2026 ব্যাচ নিয়ে একটি স্পেশাল আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকের ক্লাস লেকচার আমরা জ্ঞানবিন্দু কেয়ারে আপলোড করব এবং সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি চলছে। তো আজকে আমরা সেই লেকচারের বা সেই সিরিজের প্রথম লেকচারটা রেকর্ড করছি। আশা করি তোমরা সকলে জ্ঞানবিন্দু কেয়ারের পাশে থাকবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে প্রথম অধ্যায়ে চলে যাই, যে আমাদের প্রথম অর্থনীতির প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান সমূহ, এবং প্রথম যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করি। চলো আমরা তাহলে স্ক্রিনে চলে যাই। আমাদের প্রথম যে আলোচনা সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা দুইটা তোমরা জানো, একটা হচ্ছে অসীম অভাব, এক নম্বরটা হচ্ছে অসীম অভাব, এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, বা এটাকে বলা হয় সম্পদের সীমাবদ্ধতা। অর্থাৎ অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতা বা সম্পদের সীমাবদ্ধতা। এই যে আমরা জানি যে আমাদের অর্থনীতিতে সম্পদ খুবই সীমিত, কিন্তু অভাবের কোনো শেষ নাই। এই যে আমাদের যে অসীম অভাব রয়েছে, এই অসীম অভাব দিয়ে আমাদের এই সীমিত সম্পদগুলো পূরণের যে কর্মপ্রচেষ্টা সেটাকে বলা হচ্ছে অর্থনীতি। অ্যাডাম স্মিথ অন্তত তাই বলে গেছে না। এখন এই যে অসীম অভাব, এই অসীম অভাব দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে পূরণ করতে গেলে এই দুষ্প্রাপ্য সম্পদের উপর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অভাবগুলো বা এই সম্পদগুলো হচ্ছে সীমিত যে সম্পদ, সেই সম্পদগুলো হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য। বিকল্প ব্যবহারযোগ্য এবং এই বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের প্রথম ধারণা প্রদান করেন হচ্ছে অধ্যাপক এল রবিন্স। উনি বলেছেন, উনি অর্থনীতির যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা এখনো পর্যন্ত অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, এবং তিনি বলেছেন যে সমাজে যে সম্পদগুলো রয়েছে সম্পদগুলোর পরিমাণ খুবই কম, কিন্তু অভাবের পরিমাণ অসীম, অর্থাৎ যেটার কোনো সীমা নাই। কিন্তু যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো আবার বিকল্প ব্যবহারযোগ্য, তার মানে একই সম্পদ দিয়ে তুমি বিভিন্ন ধরনের অভাব পূরণ করতে পারবা। যেহেতু তুমি একই সম্পদ দিয়ে বিভিন্ন অভাব পূরণ করতে পারবা, তার মানে তোমাকে অবশ্যই অভাবের নির্বাচন করতে হবে, যে কোন অভাবটা সবার আগে পূরণ করতে হবে এবং কোন অভাবটা পরে পূরণ করলে চলবে। এই যে ধরো প্রথমে 1 নাম্বার দিয়ে আমার খাদ্য নাই, 2 নাম্বার দিয়ে বলবে আমার বস্ত্র নাই, 3 নাম্বার দিয়ে বলতেছো যে আমার শিক্ষা নাই, আমি অশিক্ষিত মূর্খ। এই যে এইভাবে তুমি যখন নির্বাচন করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাবটা সবার আগে আসবে, তারপরে আরেকটা অভাব আসবে, তারপরে তার চেয়ে গুরুত্বপূর্ণ অভাবটা আসবে। অর্থাৎ এই যে আমি যখন অভাবের নির্বাচন করব, এই অভাব নির্বাচন করে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অভাবটা সেটা আমাকে সবার আগে পূরণ করতে হবে। এই জন্য এল রবিন্সের সংজ্ঞাকে অর্থনীতির সবচাইতে গ্রহণযোগ্য এবং আধুনিকতম সংজ্ঞা হিসেবে বিবেচনা করা হয়। এখন আমার যে সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আমি যে সীমিত সম্পদগুলো, ধরো খাদ্যের অভাব পূরণ করবো, খাদ্যের অভাব পূরণ করতে হলে আমাকে অবশ্যই উৎপাদন প্রক্রিয়ায় আসতে হবে। এই উৎপাদন করতে গিয়ে আমাদের আবার বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন 3টা প্রশ্ন আছে, যে প্রশ্ন 3টা আলোচনা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক পল অ্যান্থনি স্যামুয়েলসন। তিনি বলেছেন যে আগে বলবে যে কি উৎপাদন করব এবং কতটুকু করব, কি উৎপাদন করব এবং কতটুকু করব। তারপর তিনি বলেছেন যে কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। এরপর তিনি বলেছেন যে কিভাবে উৎপাদন করব। কিভাবে বলতে উনি বুঝিয়েছেন যে আমি কি কোন প্রক্রিয়ায় করব, আমি কি মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থায় যাব, মূলধন নিবিড়, আমি কি মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থায় যাব, নাকি আমি শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থায় যাব। আমি যদি এই মূলধন নিবিড় এবং শ্রম নিবিড় একটু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করতে চাই, সেক্ষেত্রে দেখো উনি বলেছেন যে যে দেশের সম্পদ, যে দেশের শ্রমিক সস্তা, সেই দেশে মানুষ শ্রমিক ব্যবহার করে উৎপাদন করবে, এবং যে দেশে মূলধন তুলনামূলকভাবে সস্তা সে দেশের মানুষ মূলধন ব্যবহার করবে। যেমন আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে মেশিনারির চাইতে
মানে যেহেতু অনেক বেকার এবং জনসংখ্যা অনেক বেশি, সেক্ষেত্রে মানুষকে হায়ার করা সহজ। সেক্ষেত্রে বাংলাদেশ কোন ব্যবস্থায় যাবে? অবশ্যই শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থায় যাবে। একইভাবে তুমি যদি আমেরিকা, ইউরোপের কথা চিন্তা করো বা চায়নার কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে তারা শ্রমিকের চাইতে টেকনোলজির ব্যবহারটা বেশি করবে, সেক্ষেত্রে তারা যাবে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থায়। যদি এটা একটা সমুৎপাদন রেখা হয়, ধরলাম যে সব প্রতি বিন্দুতে উৎপাদনের মান 100, এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন 100 নির্দেশ করে। আর লম্ব অক্ষে যদি আমরা শ্রম ধরি আর ভূমি অক্ষে যদি আমরা মূলধন ধরি, সেক্ষেত্রে এটা যদি এ বিন্দু হয় এবং এটা যদি বি বিন্দু হয়, খেয়াল করো এ বিন্দুতে আমার কম্বিনেশনটা শ্রমিক বেশি মূলধন কম, এবং বি বিন্দুতে আমার মূলধন বেশি শ্রমিক কম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেশের পার্সপেক্টিভ দেখে আমরা বলতে পারি যে বাংলাদেশ এ বিন্দুতে উৎপাদন করবে এবং আমেরিকা সে বি বিন্দুতে উৎপাদন করবে। কারণ প্রত্যেকটা বিন্দুতে সে এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করুক না কেন, তার উৎপাদনের পরিমাণ হবে 100। সেক্ষেত্রে বাংলাদেশ শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থায় যাবে, বাংলাদেশ যাবে শ্রমনিবিড় উৎপাদন ব্যবস্থায়, এবং আমেরিকা যাবে মূলধন নিবিড় উৎপাদন ব্যবস্থায়। এ ছিল আমাদের প্রথম লেকচারের আলোচনা। আশা করি তোমরা আমাদের এই যে আলোচনাটুকু হয়েছে এই আলোচনাটুকু বুঝতে পেরেছো, এবং তোমাদের ফিডব্যাকটা দিবে আমাদের ক্লাসরুমটা কেমন হলো, তোমরা এটাকে তোমাদের কাছে ভালো লাগছে কিনা, এবং আরেকটু কিভাবে ইমপ্রুভ করা যায়। 10,000 সাবস্ক্রাইবারের সেলিব্রেশন করবো আমরা অবশ্যই। অবশ্যই পাশে থাকতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।